আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের আগস্ট মাসের ১৬ তারিখ সন্ধেবেলায় এই প্রতিবেদনটি বা কনটেন্টটি তৈরি করছি। শিরোনাম হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারতে কেন যাবেন কিংবা কেন যাবেন না। যখন আমি শিরোনামটি ঠিক করি তখন মোটামুটি শতভাগ নিশ্চিত ছিল যে তিনি ভারতে যাচ্ছেন এবং আগস্ট মাসের ২২ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে যে কোনো একটা সময় ২ দিনের জন্য তিনি দিল্লি সফর করবেন, দ্বিপাক্ষিক সফর। এটা ব্রিক্সের কোনো সম্মেলন নয়। সেই দ্বিপাক্ষিক সফরে যাওয়ার জন্য ভারতের যে বিখ্যাত একটি হোটেল তাজ প্যালেস, সেই তাজ প্যালেসে প্রেসিডেন্সিয়াল স্যুট বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসের পক্ষ থেকে বুকিং করা হয়েছে, এই মর্মে ইন্টারনেটে নানা রকম খবর ছড়িয়ে পড়েছিল। সবাই যখন মোটামুটি নিশ্চিত যে না ঠিক আছে এবার ভারত যাবেন, তখন আমতে আমতে করে সরকারের যে বিরোধী দল, দেশের বিরোধী দল, সেটা এখনো তারা প্রমাণ করতে পারেননি, যেটিকে অনেকে আমি এবং মামুদের দল হিসেবে বর্ণনা করেন। তারা নানাভাবে প্যাও পু বলার চেষ্টা করছিলেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, আদারওয়াইজ তারেক রহমান সাহেবকে যেতে দেওয়া হবে না। কিন্তু আপনারা জানেন যে সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান সাহেবের এখন যে কর্তৃত্ব, এটি শেখ হাসিনার চেয়ে অনেক অনেক বেশি। শেখ হাসিনার দলে বহু মানুষ ছিলেন, তার আশেপাশে, তার পরিবারে, যারা তার সঙ্গে রাগারাগি করতেন, ঝগড়াঝাঁটি করতেন। এমনকি তার যারা কর্মী ছিলেন, সেই কর্মীরাও তার সামনে গিয়ে অনেক বিষয়ে বিতর্ক করতেন। আমি যে সকল কথা, আমি তো তখন বয়সে একেবারে নবীন একজন সংসদ সদস্য, যে সকল কথা আমি সরাসরি শেখ হাসিনাকে বলেছি এবং তার সংসদ সদস্য হওয়ার সত্ত্বেও আমি যে সকল কর্মকাণ্ড করেছি, তার ১০০ ভাগের ১ ভাগ কর্ম যদি এই সময়টাতে কোনো বিএনপির এমপি বা মন্ত্রী করেন, তার ৩২টা দাঁত উইদিন ৩২ সেকেন্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। কেন আমি বলি, ধরুন আমি সংসদ সদস্য, আমি লিখলাম এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। সরকার যখন বিচার করছে যুদ্ধাপরাধীদের, তখন বললাম যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, এখানে কোর্টে যাকে বিচার করা হচ্ছে কসাই কাদের রূপে, সে আসলে আব্দুল কাদের মোল্লা, ফরিদপুর বাড়ি, আর যে কাদের মোল্লার বিচার হওয়া উচিত সে মারা গিয়েছে, তিনি কসাই কাদের, মিরপুরের বিহারি কাদের, কসাই কাদের। আচ্ছা, এখন আপনি এই যে বর্তমান আইসিটিতে মামলা চলে, এইরকম একটা হট মামলার সম্পর্কে কোনো এমপি কথা একটু বলুক তো দেখি, কত বড় সাহস। আমি অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাহারা খাতুন, মহিউদ্দিন খান আলমগীর, তাদেরকে নিয়ে টেলিভিশনে নির্মম নিষ্ঠুর সমালোচনা করেছি। স্বয়ং প্রধানমন্ত্রীকে বলেছি, রেকর্ড, পার্লামেন্টারি কমিটির বৈঠকে রেকর্ড, এবং সেগুলো আবার যুগান্তর পত্রিকা থেকে শুরু করে সমস্ত পত্রিকায় ৬ কলাম ব্যানার হেডলাইন। এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। আপনি এরকম একটা কথা এখন কোন একজন এমপি বলুক, তারপর সেটা আসুক যে তারেক রহমান সাহেবের কোনো চেইন অফ কমান্ড নেই, দেখেন দাঁত কয়টা থাকে। ওখানে বসে সরকারি দলের এমপি তখন তারেক রহমান সাহেবের প্রশংসা করেছি, বেগম জিয়াকে নিয়ে লিখেছি স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বহুবার ইউনূস সাহেবকে নিয়ে লিখেছি। তো এই গণতন্ত্রটা আওয়ামী লীগের জমানাতে ছিল। আওয়ামী লীগের জমানাতে ছিল, ফলে কি হতো, আমরা শেখ হাসিনাকে যতটা স্বৈরাচারী মনে করি, ইভেন একদম শেষ দিন পর্যন্ত তার যারা ছাত্রলীগের নেতা ছিলেন, তাদের সঙ্গে তার তর্ক হতো, বিতর্ক হতো। তিনি অনেকে বলতেন বের হও আমার সামনে থেকে, আবার একটু পরে টেলিফোন করে বলতেন যে আসো আসো। এই ঘটনাগুলো একটা আন্তরিকতা ছিল রাজনীতিতে। কিন্তু এখন তারেক রহমান সাহেবের যে অবস্থা, তার যে ক্ষমতা, তার যে কর্তৃত্ব, সেখানে তার সামনে সালাউদ্দিন সাহেব বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন, কিংবা
তার নুরুল হক নুরু বলেন, রাশেদ বলেন, মানে তাকে গিয়ে অপোজ করবে একটা কথা, তার সমালোচনা করবে বা তিনি যেটা পছন্দ করেন না সেই কথা বলবে বা তার সামনে গিয়ে বঙ্গবন্ধু উচ্চারণ করবে বা শেখ হাসিনার একটা ভালো জিনিস আছে এটা উচ্চারণ করবে বা তারেক রহমান সাহেব যে জিনিসগুলো পছন্দ করে না সেরকম একটা শব্দ উচ্চারণ করবে, এইরকম মহাবীর ওনার কাছে নেই। পুরো মানে ওনার মানে ক্যাবিনেটের মধ্যে, ওনার পার্লামেন্টে এই জিনিসগুলো নেই। এর কারণটা হলো যে তার একক কর্তৃত্ব, একক ক্ষমতা। সেই ক্ষমতা তার বিরোধী দলের উপরে। শেখ হাসিনার বিরোধী দল যারা ছিলেন তারাও গৃহপালিত ছিল। তিনি এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, তারপরে শেষে জিএম কাদেরকে, এদেরকে নিয়ে ঘুডু করতে পারতেন, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারতেন। রাশেদ খান মেনন এবং তার দলের মধ্যে ফজলে হোসেন বাদশাহ, তাদের মধ্যে ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এরপরে হাসানুল হক ইনু, মঈনুদ্দিন খান বাদল, তাদের মধ্যে ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এখন তারেক রহমান সাহেবের সেটা বলতে হয় না, তিনি যেটা চাইবেন সেটাই সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল হুবহু সেম জিনিসটা করবে। এবং এই যে বাইরে যে সমালোচনাগুলো শুনছি, গালাগালিগুলো শুনছি, এগুলো যে মেকি, এগুলো যে সাজানো, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার নেই। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবের ভারত সফরে যাওয়া, এটা 100% তার ডিজায়ার, তার একক ডিজায়ার। তিনি কারো পরামর্শ নিতে পারেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু তার যদি ইচ্ছা না হয়, ডিজায়ার না হয় এবং তিনি যদি ওপেন আপ করে না দেন, সেখানে তাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা তার সরকারের বাইরের কারোরই নেই। নো ওয়ান, ভিতরও নেই, বাইরেরও নেই। তো সেই দিক থেকে তিনি ভারত যাচ্ছেন, ভারত যাবেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। যাবেন না তাও তার ব্যক্তিগত বিষয়। গেলে কি হবে সফলতা, এটার সফর তাকেই করতে হবে বা আমাদেরকে করতে হবে। না গেলে কি হবে, অ্যাজ ইট ইজ, মানে কমপ্লেক্স ব্যাপার। এইরকম একটি অবস্থা যখন সরকারের ভিতরে বাইরে সরকার প্রধানকে নিয়ে এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমরা জানলাম যে তিনি ভারত সফরে যাচ্ছেন। প্রথমত সবাই দুনিয়া উল্টে গেলে যাবে না ইত্যাদি ঘটনা, তিনি যাচ্ছেন অল অন এ সাডেন। আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তিনি যাচ্ছেন। একেবারে দিল্লিতে হোটেল বুক করা হয়ে গেছে, 2 দিনের সফরে যাচ্ছেন, তাও আবার এই আগস্ট মাসের 22 থেকে 26 তারিখের মধ্যে। এটা কেন, কি কারণে? নানা রকম ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন, আওয়ামী লীগের পক্ষের লোক, বিপক্ষের লোক, তারা এটা নিয়ে একেবারে নাকে নস্যি বেঁধে বিচার করে, বিশ্লেষণ করে নানা রকম কথা বলার চেষ্টা করছেন। গেলে কি হবে, না গেলে হবে, কেন যাবেন, যারা আওয়ামী লীগের লোকজন আসতেই হবে ভারতে, ভারত ছাড়া কি তারেক রহমান সাহেবের ক্ষমতা টিকে থাকা সম্ভব, ইত্যাদি। এই যখন চলছে, তখন আজকের দিনের খবর হলো এই বিকেল পর্যন্ত। আবার এটা যে কালকে থাকবে আই এম নট শিওর, আগামীকাল এটা পরিবর্তন হতে পারে। এই কারণে এটা হলো প্রধানমন্ত্রীর ডিজায়ার। তিনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো কাজেই আজকের দিনে খবর হলো যে উনি যাচ্ছেন না। উনি 2টো শর্ত দিয়েছেন বলে পত্রপত্রিকায় এসছে। শর্ত নম্বর 1, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শর্ত নম্বর 2, উসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে। এটা যেভাবে আলোচনা হচ্ছে, তদ্রূপ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি যে ভারত যাবেন, এটা যাওয়ার জন্য যে একটা অনুকূল পরিবেশ দরকার, সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি বা সৃষ্টি হয়নি। ব্যাস, এই পর্যন্তই। তো এরই মধ্যে আবার তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ বা যারা চান তারেক রহমান সাহেব ভারতে যান, ভারতে যাওয়ার পর ভারত তাকে শিকল দিয়ে আটকে ফেলুক। শিকল মানে কি, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন, গলায় মালা পরে আটকে ফেলুন। তারপর তার হাতে শেখ হাসিনাকে তুলে দিবেন। তারপর তাকে অনুরোধ করবেন যে আপনি আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা উঠে পড়ুন। আর আওয়ামী লীগের লোকজন শামীম ওসমানের নেতৃত্বে, জাহাঙ্গীর কবির সাহেব নানক এর নেতৃত্বে, বাহাউদ্দিন নাজমী সাহেবের নেতৃত্বে প্লেন ভরে লন্ডন, আমেরিকা থেকে হাজার লোক বাংলাদেশের এয়ারপোর্টে আসবে। কোটি মানুষ তাদেরকে অভ্যর্থনা জানাবে। আর বিএনপির লোক আর জামাতের লোক ঘরে শুয়ে লেবেন চুষ খাবে।
এই যে এটা স্বপ্নবিলাসী কল্পনা, এই কল্পনা যারা করেন তাদের বক্তব্য হলো তাকে ভারত যেতেই হবে। ভারতে না গেলে তিনি টাকা পাবেন কোথায়? ডিজেল পাবেন কোথায়? গ্যাস পাবেন কোথায়? এই মুহূর্তে তো বাজেটারি সাপোর্টের জন্য তার যে টাকা দরকার অ্যাটলিস্ট $4 to $5 বিলিয়ন দরকার। সেই $4 থেকে $5 বিলিয়ন চীন তো তাকে দিচ্ছে না। একমাত্র ভারতই তাকে দিতে পারে। সৌদি আরবও তাকে দেবে না। কেউ দেবে না। কোনো বন্ধু নেই। IMF দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না। অন্যদিকে যেটা IMF থেকে আমাদের পাওয়ার কথা সেটা তো আমরা পেলামই না। ইউনূস জামানাতে অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যেটা প্রায় $5 বিলিয়ন যে একটা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা ৩টি কিস্তি দেওয়া হয়েছিল বা ২টো কিস্তি দেওয়া হয়েছিল, বাকি কিস্তি একটাও ইউনূস জামানাতে ছাড়ানো যায়নি। আর এই সরকারের আমলে সেই ঋণ চুক্তিটাই বাতিল করে দিয়ে বলছে ফ্রেশ ভাবে নতুন করে অ্যাপ্লাই করো। আর সেই নতুন অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমরা জানি না। তবে যে একটা রিপোর্ট দেখলাম সেটা হলো ওয়ার্ল্ড মানে IMF মানে ঋণের ভারে জর্জরিত 10টি দেশের তালিকা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। কখন যে আরও মন্দ রিপোর্ট এই ব্যাপারে চলে আসে আমরা বলতে পারি না। তো এইরকম যখন অবস্থা চলছে তখন সরকার পরিচালনা করার জন্য তার টাকা দরকার। আর ওই যে আওয়ামী লীগের যারা লোকজন, ভারতপন্থী যারা লোকজন, তারা বলছে যে এই সময় ভারত ছাড়া আসলে তাকে কেউ সাহায্য করতে পারবেন এবং ভারত তাকে যে শর্ত দেবে, যে চুক্তি দেবে সেটা অনুধাবন করে মেনে নিয়েই তাকে যেতে হবে। অন্যদিকে যারা ভারত বিরোধী শক্তি আছে বাংলাদেশে, তাদের বক্তব্য হলো আমরা না খেয়ে মরবো, দরকার হলে উটের চামড়া খাবো, জুতোর চামড়া আমরা সেদ্ধ করে খাবো। আমাদের আল্লাহ রসুলও তো একবার এরকম ৬-৭ বছর পরিবার পরিজন নিয়ে এরকম অবরোধের মধ্যে পড়েছিলেন। তারা সেই উটের চামড়া খেয়েছেন, তারপর জুতোর চামড়া সেদ্ধ করে তারপর তারা ঘূর্ণিবৃত্তি নিবারণ করেছেন। তো পেটে পাথর বেঁধেছেন। তো সেরকম যদি হয় আমরাও সেই কাজ করবো। আমরা ভারতের কাছে কোনো অবস্থাতেই আমাদের আত্মমর্যাদা বিসর্জন দেব না। আমাদের ঈমান আছে, ইয়াকিন আছে, আমল আছে। আমরা ফু দিলে অনেক কিছু হয়ে যায়। এরকম যারা একটা ইলিউশন, হ্যালুসিনেশন এর মধ্যে যারা আছেন তাদের কথা আলাদা। এখন আমরা বাস্তবে আসি। বাস্তবে হলো যে প্রতিবেশী ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের ট্রেড অ্যান্ড কমার্সের একটা বিরাট অংশ তাদের সাথে হয় এবং আমাদের অনেকগুলো সফট পাওয়ার, সেই সফট পাওয়ারে ভারতের অংশগ্রহণ আছে। নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন। আমাদের সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, সিভিল সার্ভিসের মধ্যে, বিচার বিভাগের মধ্যে, তারপরে সিভিল সোসাইটি যেটিকে আমরা সুশীল সমাজ বলি, সেখানে পত্রপত্রিকায় সাংবাদিক থেকে শুরু করে একেবারে ভিক্ষুকদের মধ্যে ভারতের এজেন্ট আছে বলে অনেকে অভিযোগ করেন। তো কাজে এ সকল সফট পাওয়ার দিয়ে তার সঙ্গে সঙ্গে আবার প্রায় ৪,২০০ কিলোমিটারের বা ৪,৩০০ কিলোমিটারের বিশাল সীমান্ত ওদের সাথে আমাদের আছে এবং বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে এই মুহূর্তে অ্যাটলিস্ট 40% তাদের সমর্থন রয়েছে এককভাবে, মানে আওয়ামী লীগের। আর যদি কম্বাইন্ডলি ধরি যে আওয়ামী লীগ করে না কিন্তু বিএনপিকে এখন পছন্দ করছে না, জামাত করে না কিন্তু আওয়ামী লীগও করে না কিন্তু বিএনপিকে, এরকম সাধারণ যারা সরকার বিরোধী লোকজন রয়েছে প্লাস আওয়ামী লীগের, এই সংখ্যা হয়ে যাবে অলমোস্ট 70%। অর্থাৎ বিএনপির 35% ভোটার আছে। সেই 35% ভোটারের মধ্যে হাইয়েস্ট 10-15% ভোটার এখন বিএনপির প্রতি স্যাটিসফাইড, বাকি লোকগুলো হাপিত্তাস করছে। জামাতের ধরেন ভোট আছে 10-11%, কেউ বলে 7%। জামাতের একটা বিরাট অংশ কিন্তু হ্যাপি না এখন, জামাতের ব্যাপারও হ্যাপি না, বিএনপির ব্যাপারও হ্যাপি না, তারা বিকল্প খুঁজছে। তো কাজেই একেবারে শেখ হাসিনাকে চায়, আওয়ামী লীগের ফেরত চায়, এদের সংখ্যা 40%, আর সরকার বিরোধী যে শক্তি রয়েছে তাদের সংখ্যা আরও 30%। সব মিলিয়ে 70% লোক সরকার বিরোধী। কাজে এই যে সরকার বিরোধী বিশাল একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী বিদ্যুতের একটা নতুন সমস্যা হলে, তারপরে ডিজেলের সমস্যা হলে, এলপিজির সমস্যা হলে, টাকার সমস্যা হলে, ব্যাংকে গিয়ে টাকা না পেলে, এলসি করতে না পেলে, ঘুষ দুর্নীতি দেখলে, চাঁদাবাজি দেখলে একসঙ্গে হাউকাউ করে ওঠে। এবং এটা কোনো অবস্থাতেই প্রতিবেশী যদি এখানে ইন্ধন দেয়,
অর্থাৎ তাদের হাতে যে সফট পাওয়ারগুলো আছে সেইগুলো, প্লাস ওই যে 40% আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা মানে জনগণমন, মানে আর কি বলবো, আর দ্বিতীয় অংশ বললাম না, ভারতের দিল্লির দাদারা যেভাবে বলবেন সেভাবেই তারা চলবে, এর বাইরে তারা যাবে না। এই যে ডিফিকাল্টিসগুলো, সেই ডিফিকাল্টিসগুলো বর্তমান সরকারের জন্য একটা মানে যাকে বলা হয় বিরাট বোঝা হয়ে গেছে। তারা ভারতকে অ্যাভয়েডও করতে পারবে না, আবার ভারতের সঙ্গে সম্পর্ক নাকে খত দিয়েও করতে পারবে না। এখানে যে স্মার্ট নেগোসিয়েশন রয়েছে, সেই নেগোসিয়েশনে যেন কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে আলোচনার দরজাটা বন্ধ না হয়। তারেক রহমান সাহেব এখন যথেষ্ট বয়স হয়েছে তার, হি ইজ অ্যাবাউট 62 ইয়ার্স ওল্ড, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় একেবারেই নবীন। এই বাস্তব অবস্থাটা তাকে বুঝতে হবে। ২ নম্বর হলো যে এইরকম ডিপ্লোম্যাটিক লেভেলে সম্পর্ক করা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বা এনি মানে যাকে বলা হয় ফরেন রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রে যেটা আউটস্ট্যান্ডিং হিস্ট্রি রয়েছে, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা সেই ফাহিয়ানের আমলে কেমন ছিল, কিংবা মগধে যখন রাজা বিম্বিসার ছিলেন, সম্রাট বিম্বিসার ছিলেন, তার ছেলে যখন সেই অজাতশত্রু ছিলেন, যখন গৌতম বুদ্ধ জীবিত ছিলেন, তখন এই মগধের সঙ্গে রাজনীতির সঙ্গে কি কূটনীতির সম্পর্ক জড়িত, কিংবা আলেকজান্ডার যখন এসেছিলেন তখন এই নন্দ বংশের সঙ্গে তার কি সমস্যা ছিল, কি করে চাণক্য ক্ষমতা এলো। এই যে রাজনীতির একটা যাকে বলা হয় সূত্র, এই সূত্র কখনো পরিবর্তন হয় না। ৫,০০০ বছর আগে যেমন ছিল, ৩,০০০ বছর আগে তেমনই ছিল, ২,০০০ বছর আগে যেমন ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে একই ছিল এবং এখনও সেম আছে। প্রধানমন্ত্রী আগে এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, টু দি পয়েন্টে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজে লেখাপড়া করে জানেন, বুঝেন, অথবা তার আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে এই পুরো জিনিসটি, এটা নিয়ে ছেলে খেলা করা যাবে না। কোনো অবস্থাতে এখানে ইগো দেখানো যাবে না, কোনো অবস্থায় এখানে মাথা নোয়ানো যাবে না। থিংস শুড বি হ্যান্ডেল ভেরি স্মার্টলি। সম্রাট আকবরের মতো মানুষকে ঈশা খানের মতো ছোট্ট একজন জমিদার তিনি কিন্তু সামাল দিয়েছিলেন কূটনীতির কারণে, অসাধারণ কূটনীতি, অসাধারণ বিদ্রোহ মানে বীরত্বের কারণে। তো সেই জিনিসটি যদি আমরা এই 2026 সনে এসে এলোমেলো করে ফেলি, একটা ক্ষুদ্র ভুল ইরানের জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, লিবিয়ার জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, ইরাকের জন্য, কিংবা ধরেন ইউক্রেনের জন্য। ছোট্ট ভুলটা শুরু হয়েছিল একেবারে ছোট্ট একটা জায়গা থেকে। রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, আপনি দেখবেন এত ছোট, শুনলে আপনার হাসি পাবে। হুতিদের সাথে এখন সৌদি আরবের যে যুদ্ধ, এত ছোট। ফলে এখন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে খুব সেন্সিটিভ জায়গায় আছে। এখানে এমন কিছু ঘটেনি যে কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাবে। আর এভাবে শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করার জন্য উদারতা লাগে, বন্ধুত্ব করার জন্য কৌশল লাগে, বন্ধুত্ব করার জন্য উপহার লাগে, ভাইস ভার্সা লাগে। আপনাকে আমি দেব, বিনিময়ে আপনিও আমাকে দেবেন। সেই ভাইস ভার্সা না থাকলে ওয়ান সাইডেড বন্ধুত্ব হয় না। ভারতের কাছ থেকে আমরা কি পাবো আর ভারতকে আমরা কি দিতে পারি, হোয়াট ক্যান উই ডু ইন্ডিয়া ফর ইন্ডিয়া, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। ভিখারির কোনো শর্ত থাকে না, পরাজিতের কোনো প্রার্থনা থাকে না, শুধু আত্মসমর্পণ, শুধু আত্মসমর্পণ। আর সমপর্যায়ে ছাড়া বন্ধুত্ব হয় না, ইকুয়াল ছাড়া বন্ধুত্ব হয় না। মাস্টারের সাথে মানে মাস্টার মানে প্রভুর সাথে দাসের কখনো বন্ধুত্ব হয় না। একমাত্র আল্লাহর সাথে, আল্লাহই বলছেন যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, আসো লেটস হ্যাভ এ ফ্রেন্ডশিপ। একমাত্র আল্লাহ ছাড়া এই সুযোগ আর তার বান্দাদেরকে কেউ দেয় নাই। সবাই একটু ১৯-২০ হইলেও আপনাকে অবদমিত করার চেষ্টা করবে। কাজেই ভারতের সঙ্গে আপনি যে কোনো কিছু করবেন, করার আগে আপনি চিন্তা করেন ১০ বার যে আমার কি আছে, কি দেওয়ার আছে, কি পাওয়ার আছে, এবং সে অনুযায়ী আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল ঠিক করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।